শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। 1949 সালের মহেঞ্জোদারো ইয়ারবুকের পাতা উল্টাইতেছিলাম। হু ইজ হু পরিচ্ছেদে একটি পাতায় হঠাৎ নজর পড়িল। ডক্টর নরেশ ভদ্র, জন্ম 1905 সেপ্টেম্বর, শিক্ষা কুড়ুলহাটি হাই ইংলিশ স্কুল, বঙ্গবাসী কলেজ, কলিকাতা, ম্যাকগোভিন বিশ্ববিদ্যালয়, উইসকনসিন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের ডিগ্রি লইবার পর নানা প্রকার ব্যবসায় লিপ্ত থাকেন। ব্যবসায়িক কাজের মধ্যে থাকিয়াও তাহার বৈজ্ঞানিক মনোবৃত্তি ও অসীম কর্মপ্রেরণা তাহাকে গভীর অধ্যয়ন ও বৈজ্ঞানিক গবেষণাদি হইতে বিরত থাকিতে দেয় নাই। ইহার ফল তাহার ডক্টরেট ডিগ্রি। যুদ্ধোত্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী দিল্লিতে জার্নালিজম, ব্যবসায়িক বিজ্ঞাপন ও প্রচারকল সম্বন্ধে যে জাতীয় গবেষণাগার খোলা হইয়াছে, তিনি তাহার অধ্যক্ষ মনোনীত হইয়াছেন। আমাদের সেই নরেশ ভদ্র। আজকালকার দুনিয়ার কিছুই খবর রাখি না। 3 বছর হইতে অজপাড়া গাঁয়ে আছি, তবুও ইয়ারবুক দেখিয়া আপ টু ডেট থাকিবার চেষ্টা করি। সেই মেসের রুমমেট নরেশ ভদ্র। ভাগ্যিস সে ভদ্র, তাই তো মনে পড়িল। একদিন হঠাৎ ঘরে ঢুকিয়া দেখিয়াছিলাম আমার থপ্তুরস্ত বিছানার চাদরের কোণ দিয়া ডিজ লণ্ঠনের চিমনি মুছিতেছে। ভদ্র না হইলে কি কেহ অপরের অসাক্ষাতে তাহার চাদরের নিচের দিক দিয়া লণ্ঠনের কাঁচ মোছে? চাদরের উপরের পিঠ দিয়া মোছা যে যায় না, তাহা তো নয়। সেই নরেশ। বড়ই সংক্ষিপ্ত জীবনী দিয়াছি ইয়ারবুকে, আরো বড় করিয়া লেখা উচিত ছিল। অত বড় একজন মনস্বী লোকের জীবনী এই 2 কথায় সারিয়া ফেলিয়াছে। যুদ্ধের সময় না হয় কাগজের অভাব ছিল, এখন তো আর তা নয়। সারাদিন পান আর গুন্ডি চিবাইত। প্রায় টেবিল টেনিসের ব্যাটের মতন চওড়া চিবুকটিতে 2 কষ বহিয়া পানের রস করাইয়া পড়িত। আমরা তাহাকে বলিতাম অভদ্র। ব্যবসায় ঝোঁক তাহার ছোটবেলা হইতেই। বহুদিন আগের কথা, পোস্টকার্ডের দাম 1 পয়সা হইতে 2 পয়সা হইবে বলিয়া গুজব রটিয়াছে। নরেশ তাহার পূজার পার্বণীর সঞ্চয় 4.5 আনা দিয়া পোস্টকার্ড কিনিয়া রাখিয়াছিল, পরে দাম বাড়িলে বেশি দামে বিক্রয় করিবে বলিয়া। বার কয়েক বিএসসি ফেল করিবার পর সে পড়া ছাড়িয়া দেয়। কোন বিষয়ে পাশ করিত জানি না, কিন্তু প্রতিবার পরীক্ষার পর বলিত, প্র্যাকটিক্যাল খারাপ হইয়া গিয়াছে, বোধহয় পাশ করিতে পারিব না। মেসে আমার ঘরে থাকিয়াই সে ব্যবসা করিতে আরম্ভ করে। বলিয়াছিল সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সের সহিত সম্বন্ধ নাই এমন ব্যবসা করা আমার দ্বারা পোষাইবে না। কত রকমের ব্যবসা তাহাকে করিতে দেখিলাম। ধোপার কালি, স্নো ক্রিম, জুতার কালি, গন্ধ তেল, হাড়হু কত কি মনে পড়িতেছে না। কোনোটাই পোষাইল না। কিছুদিন ধরিয়া এক একটি জিনিসের ব্যবসা চলে, তাহার পর দেখি নরেশ 2 দিন বিছানায় পড়িয়া থাকে। খায়ও না, দায়ও না, কাহারও সহিত কথাও বলে না। তাহার পর হয়তো শুনি ধোপার কালিটি চলিতেছে না, 3 টাকা লোকসান দিতে হইয়াছে। ধোপা এবং লন্ড্রিগুলি নাকি বড় বড় মারোয়ারিদের কাছে বাঁধা, না হইলে কি বলিলেই হইল যে তাহার ধোপার কালি দিয়া কাপড় ছিঁড়িয়া যায়। বের করুক না দেখি এরকম ভায়োলেট রং। গরিব লোকের ব্যবসা করিবার দিন আর নাই। বাড়িতে আছে তো সবাই, কিন্তু বাবা ব্যবসা করিবার টাকা দিতে চান না। আরো কত কি কথা সে পৃথিবী শুদ্ধ লোকের ওপর বিরূপ হইয়া বলিতে আরম্ভ করিত। বুঝিতাম সেইবার টাকা চাহিবে, বলিবে, পৃথিবীতে যদি লোক থাকে, বন্ধু থাকে, তাহা হইলে সে আমি। বেশি কথা বাড়াইতে না দিয়া নিজের চা জল খাবার বন্ধ করিয়া ভদ্রকে কিছু দিই, সে তাহাতেই খুশি। আবার কিছুকাল চলে অন্য জিনিসের ব্যবসা। কাগজপত্র, গঁদের শিশি, বুলেট, কাঁচি, ওষুধের বোতল, লিটমাস পেপার, স্টোভ আর মেজর গ্লাসে খড় ভরিয়া উঠে। স্তূপীকৃত আবর্জনার মধ্যে বসিয়া সে দিনরাত পানের পিচ ফেলে, আর একখানি মোটা নীলমলাটের ইংরাজি বই হইতে ফর্মুলা দেখিয়া নূতন উত্তমে নূতন জিনিস তৈরি করিতে বসে। বিজ্ঞানের কিছু বুঝিতাম না, ভাবিতাম হয়তোবা এডিসন কি কুরির মতো একটা কিছু করিয়া ফেলিতেও পারে। তখন হয়তো ভদ্র আমারই আবিষ্কৃত বৈজ্ঞানিক বলিয়া গর্ব অনুভব করিতে পারিব।
কতবার আমার এই বাসনা সফল হইতে একটুর জন্য বাঁচিয়া গিয়াছে। মনকুসুম সুগন্ধি তেলটি বাজারে বাহির করিবার পর তাহার সে কি আনন্দ, কি উৎসাহ! বিশ্বস্ত কেশা সুন্দরীর ছবি সমন্বিত শিশিটি হইতে সবুজ চটচটে তেল স্নানের আগে আমার হাতে ফোঁটা ফোঁটা করিয়া ঢালিয়া দিল। বলিল, এইতেই হইবে, এই তেলের বেশি দরকার হয় না, গন্ধটা ফাইন না? বলিলাম, হ্যাঁ, আর দিস না, বালিশের ওয়ারে আবার সবুজ রং হয়ে যাবে। সে দুঃখিত হইল, বলিল, কখনোই না, কে বললে পাকা রং? ছুটির দিন খাওয়া দাওয়ার পর একটু গড়াইব মনে করিলাম। নোংরা ঘরে ময়দার লেইয়ের বাটিতে দিনরাত মাছি ভনভন করিত। মাছির ভয়ে মশারিটি ফেলিয়া শৈব মনে করিতেছি। হঠাৎ লক্ষ্য করিলাম ঘরে একটিও মাছি নাই। লেইয়ের বাটির পাশেই বিরাট কাঁচের বোতলটিতে ফিল্টার কাগজযুক্ত কাঁচের ফানেল হইতে টপটপ করিয়া সবুজ তেল পড়িতেছে। সেই দিন শইবার পর মুখে একটিও মাছি বসে নাই। রাতে ঘরে একটি মশাও ছিল না। মনকুসুম তেল সুকেশার রমণীদের মনোপ্লুত হয় নাই, নিশ্চয়ই হয় নাই, কেননা তাহা বাজারে চলিল না। কিছুদিন পরে ভয়ে ভয়ে নেহাত সংকোচের সহিত ভদ্রকে মনকুসুমের মশা মাছি বিতারণী ক্ষমতার কথা বলিয়াছিলাম। নোবেল হঠাৎ ডিনামাইট আবিষ্কার করিয়াছিলেন। ভাবিলাম এবার হয়তো ভদ্রের কপাল খুলিল। আবার সে দ্বিগুণ উৎসাহে ওই বোতলে নূতন লেবেল আঁটিয়াছিল। কিন্তু প্রতিবার যেরূপ হইয়া আসিতেছিল, এবারও তাহারই পুনরাবৃত্তি হইল। বাজার জিনিস না লইলে বৈজ্ঞানিক কি করিতে পারে, এই রূপেই চলিয়া আসিতেছিল। যুদ্ধ লাগিবার বছর 3 পরের কথা। সকলেই রাতারাতি বড়লোক হইয়া যাইতেছে। ভদ্রক স্নো মাখিবার পর মনে হইত মুখে যেন এক পোঁচ ময়দা গোলা লাগিয়া আছে, কিন্তু তাহা হইলেও ভদ্র ইহা হইতেই কিছু টাকা পাইয়াছিল, বেশি আর কি, তবে তাহার পুঁজির অনুপাতে মন্দ রোজগার সে করে নাই। আমি তাহাকে বিজ্ঞানের পথে রোজগার ছাড়িয়া অন্যরূপ ব্যবসা দ্বারা অর্থোপার্জনের কথা বলি। মারোয়ারিদের দৃষ্টান্ত দেখাইয়া, বুঝাইয়া শুনাইয়া, বকিয়া ঝকিয়া তাহাকে অন্য ব্যবসা করিতে সম্মত করাই। তাহাকে দেখাইয়া দিই যে সে সময় জিনিসের দাম বাড়িতেছে, চড়তি দাম, যাহা আরো ফুলিয়া ফুলিয়া উঠিবে। সে একদিন দেখি এক গাড়ি কাগজ ব্ল্যাক মার্কেট হইতে কিনিয়া আনিয়াছে। আমারই প্রাণান্ত, ঘরে শুইবা স্থানে সংকুলান কঠিন হইয়া উঠে। ভদ্র বলে যে চিঠির প্যাড তৈয়ারি করিবে, তাহাতে নাকি অনেক লাভ। তাহার কথা ভাবিয়া নিজের অসুবিধার কথা ভুলি। কিন্তু কয়েকদিনের মধ্যে দেখি যে তাহার বৈজ্ঞানিক মন প্যাড তৈয়ারির মতো মারোয়ারি ব্যবসার ওপর বিরূপ হইয়া উঠিতেছে। বুঝাইতে গেলে জবাব দেয়, সায়েন্স শিখেছিলাম কিসের জন্য। আবার হঠাৎ একদিন দেখিলাম কয়েক পিপা কড লিভার তেল কিনিয়া আনিয়াছে। বলিল, খুব সস্তা পেলাম। বলিলাম, কিছুদিন চেপে রেখে তারপর ছেড়ে দে। সে হাসিতে লাগিল। ভাবিলাম তাহারও ওই মত। কিছুদিন পরে দেখি সে আবার অসময় শুইয়া পড়িয়াছে। একদিন খাইল না, কারো সহিত কথাও বলিল না। 2 দিন পরে খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলাইতে বুলাইতে বলিল, বড্ড ঠকে গিয়েছি, শালা আমেরিকানরা জোচ্চোর। পরে সব শুনিলাম। আমেরিকান গ্যালন নাকি ব্রিটিশ গ্যালন অপেক্ষা পরিমাণে কম। সে গ্যালনের দাম শুনিয়া মনে করিয়াছিল যে দাঁয়ে কড লিভার তেল পাইয়াছে। বিক্রয়ের সময় দেখে যে খরিদ্দাররা ব্রিটিশ গ্যালনের হিসাব না হইলে কেনে না। বাজার দর বলিতে ব্রিটিশ গ্যালনের দরই বোঝায়। বেচারি প্রচুর লোকসানের মধ্যে পড়িয়াছে। আবার এক বৈজ্ঞানিক বুদ্ধি তাহার মাথায় খেলে, এই আমি আবার কিছু টাকা দিই। কড লিভার তেলের সহিত চন্দনের তেল মিলাইয়া সে একটি তেল বাজারে বাহির করিবে। নাম হইবে আল্ট্রাভায়োলেট অয়েল। ছেলে বুড়ো সকলকে মাখিয়া এই 1 ঘন্টা রৌদ্রে বসিতে হইবে মাত্র। তাহার পরই নূতন ভারতের নূতন মানব জয়যাত্রার পথে দৌড়াইবে। কেহই আর তাহাদের অগ্রগতির পথ রুদ্ধ করিতে পারে না। বৃদ্ধ লুপ্ত যৌবন ফিরিয়া পাইবে, রিকেটি শিশু দাদামশাইয়ের সহিত মুষ্টি যুদ্ধ করিবে।
গ্ল্যাক্সো বালক তাহাকে দেখিয়া ভয়ে পালাইবে। হ্যান্ডবিল, বিজ্ঞাপন, প্ল্যাকার্ড, চিঠিতে দেশ ছাইয়া যাইবে। আলট্রাভায়োলেট তেল বাহির হইল। অর্থের অভাব, বিজ্ঞাপন কি করিয়া দেওয়া যাইবে? দৈনিক কাগজগুলি আবার যুদ্ধের বাজারে বিজ্ঞাপনের দল লইয়া এমন নীচতা দেখাইতে আরম্ভ করিয়াছে যে ভদ্রলোকের পক্ষে তাহাদের নিকট যাওয়াই শক্ত। সম্বলের মধ্যে প্যাড তৈয়ারি করিবার কাগজগুলি, তাহা বিক্রয় করিয়া বিজ্ঞাপনের খরচ চলিতে পারে। আমি তাহা করিতে বারণ করি। টাকা ধার করিয়া তাহাকে দিই ওই কাগজগুলিতে হ্যান্ডবিল ছাপাইতে। তাহার পর কিছুদিন চলে হ্যান্ডবিল ছাপানো ও ডাকে সারা ভারতে নানা স্থানে পাঠানোর কাজ। দিন নাই রাত নাই, কেবল পার্সেল, প্যাকেট, ডাকটিকিট আর কোঁতের আঠার সমারোহ। ফলাফলের জন্য মাস দুয়েক অপেক্ষা করি, কিন্তু না, শুদ্ধ ভারতের কোনো স্থান হইতেই কোনো সাড়া পাওয়া যায় না। হইল কি, 100 হ্যান্ডবিলের মধ্যে একটিও যদি লোকে পড়িত, তাহা হইলে চিঠির বোঝায় আমার ঘর ভরিয়া ওঠা উচিত ছিল। না কিনুক, কিন্তু সুধের অভাবের বাজারে লোকে জিজ্ঞাসা করিবার জন্য তো চিঠি লিখিত, খোঁজ খবর লইবার জন্য তো লোক আসিত। আসার মধ্যে তো এক খালি প্রেসের আরদালি আসে বাকি পয়সা তাগাদা করিতে, আর মেসের ম্যানেজার আসে অনুযোগ করিতে। ভদ্রের সন্ধানী মন হতাশা অপেক্ষা কৌতূহলেই বেশি ভরিয়া ওঠে। হঠাৎ একদিন দেশ হইতে ফিরিয়া আসিয়া বলিল, এতদিনে বুঝলাম লোকাল ট্রেনে দুটো ছেলে গাড়িতে উঠতে পারছিল না, ট্রেন ছেড়ে দিল, উঠতে আর পারে না, দৌড়ে এসে হাতল ধরল। আবার চলন্ত ট্রেন থেকে পড়ে টড়ে না যায় এই ভেবে তাদের হাত থেকে খাতাগুলো বইগুলো জানলা দিয়ে নিলাম। হাতে নিয়ে দেখি দুজনেরই রাফ খাতা আমার হ্যান্ডবিলগুলো দিয়ে তৈরি। হ্যান্ডবিলের এক পিঠ সাদা ছিল, যুদ্ধের বাজারে এক পিঠ সাদা হ্যান্ডবিল কি আর লোকে বিলোয়? সকলে বাড়ির ছেলেদের খাতা তৈরি করে দিয়েছে। তুই পড়েছিলি হ্যান্ডবিলটা? অপ্রস্তুত হইয়া জবাব দিই, না ঠিক পড়িনি, তবে তুই তো অনেকদিন পড়ে শুনিয়েছিস। যাক, তাহলে ও হ্যান্ডবিল আমি ছাড়া আর কেউই পড়েনি, প্রেসে কম্পোজিটরটাও বোধ হয় না। তাহার পর ভদ্র ঘর ছাড়িয়া কোথায় চলিয়া গিয়াছিল। বছর দুয়েক পর দেখা, বলিল, ব্যবসা ছেড়ে দিয়েছি, সায়েন্স টাইন্স সব। তা কি করছিস এখন? জবাব দিল, ডক্টর ভদ্র হে এখন আমি। স্যুট পরা দেখিয়া বুঝিতে পারি নাই। যুদ্ধের সময় খাঁকির স্যুট তো সকলেই পরিতে শিখিয়াছে। এখন বুঝিলাম যে সে হোমিওপ্যাথি ডাক্তার হইয়াছে, বোধহয় নিজের গ্রামেই প্র্যাকটিস করিতেছে। সে নিজেই ব্যাপারটা পরিষ্কার করিয়া দিল। থিসিস দিয়ে ডক্টরেট, আমেরিকায়। অনেক গল্প স্বল্প হইল। কথায় কথায় জানিলাম তাহার থিসিসের বিষয় যুদ্ধকালীন এক পিঠে লেখা ইস্তেহার। আরও শুনিলাম এই ম্যাককেভিন বিশ্ববিদ্যালয়ে নাকি পৃথিবীর মধ্যে ব্যবসায়িক বিজ্ঞাপনের স্নাতকোত্তর গবেষণার একমাত্র স্থান। নিজের অজ্ঞতার জন্য মনে মনে নিজেকে ধিক্কার দিতে লাগিলাম। পৃথিবীর একমাত্র ব্যবসায়িক বিজ্ঞাপনের বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ বিজ্ঞাপনকে আমার সম্মুখে পাইয়া ওই বিদ্যাপীঠের ওপর শ্রদ্ধায় আমার মন ভরিয়া উঠিল। ইয়ার বুকে এই সংক্ষিপ্ত জীবনী দেওয়ার বিরুদ্ধে একটি বিরাট আন্দোলন আরম্ভ করিব মনে করিতেছি। শুনলেন সতীনাথ ভাদুড়ীর লেখা গল্প ওয়ার কোয়ালিটি। গল্প পাঠে অর্ণব। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।